ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অতিরিক্ত কথা নেই। আমি আজকে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে কথা বলবো। আমরা কিন্তু জানি যে প্রক্রিয়ায় কোনো যে আমি কিন্তু দেখেছি তুমি পরে আসছো তো এই জন্য দেখা যায় আমি কেমন হচ্ছে সেটা অবশ্যই নয়, আমি দেখছি কাজটা করতেছিস কিনা। তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় কোন জীব আপে তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে কি বলা হয়? জনন বা প্রজনন। বাবা এই যে আমরা আজকে ব্যাকটেরিয়ার জনন, আমরা তো ভাইরাসের জনন শিখেছি, তো মেইনলি কয়টা উপায়? তাই না? আমরা পার্থক্য বলেছি বোধহয়। আচ্ছা, আমরা আজকে ব্যাকটেরিয়ার জনন বলবো। ব্যাকটেরিয়ার জনন যৌন, অযৌন এবং অঙ্গজ, তিনটা উপায় হয়। যৌন, অযৌন, হ্যাঁ, তাহলে আমরা আবার বলছি হাইড্রার মধ্যে। তাহলে আমরা বলছি ব্যাকটেরিয়া যৌন, অযৌন, অঙ্গজ তিনটা উপায়ে তার বংশ বিস্তার করতে পারে। তবে একটা কথা, অঙ্গজ এক ধরনের অযৌন জনন প্রক্রিয়া। এই অঙ্গজ জনন এক ধরনের, এদের যেটা অঙ্গজ জনন সেটা মেইনলি দ্বিবিভাজন প্রক্রিয়া, এবং ব্যাকটেরিয়ার হাজারো জনন প্রকার থাক না কেন, মেইনলি এর প্রধান জনন হচ্ছে দ্বিবিভাজন। এর মনে থাকবে হাইড্রা বলে, ব্যাকটেরিয়া হাইড্রা বলছিলাম, ওই চোখটা কথা শুনো। তাহলে আবার বলি, ব্যাকটেরিয়ার প্রধান জনন উপায় কোনটা? দ্বিবিভাজন প্রক্রিয়া। তারপরেও আমরা সে কিভাবে অন্যান্য অযৌন জননগুলো সম্পন্ন করে, কিভাবে তার যৌন জনন হয় আমরা দেখবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকাও, বইবা দেখবলা একবার শুনে কে নিজের মতো করে বলতে পারে কোন প্রক্রিয়া? দ্বিবিভাজন এক ধরনের অ্যামাইটোসিস প্রক্রিয়া, তাই না? অ্যামাইটোসিস এক কোষের জীবের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হোক উদ্ভিদ হোক প্রাণী। তাহলে সবার কি একরকম হবে? যেটা উদ্ভিদ তার কোষ প্রাচীর আছে, যেটা প্রাণী তার কোষ প্রাচীর নাই, তাহলে কি একরকম হবে? সেজন্য বলা হয় এক ধরনের, তাই না? এক ধরনের অ্যামাইটোসিস প্রক্রিয়া। লক্ষ্য কর কেমন সম্ভব বাবা আমার সাথে, এটা একটা ব্যাকটেরিয়া, মনে কর এর ভিতরে এটা হলো তার ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোম বলতে ডিএনএ। বিভাজন কি? আমরা বলবো যে প্রক্রিয়ায় একটি মাতৃ ব্যাকটেরিয়া সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে তাকে বিভাজন। আবার কই, যে প্রক্রিয়ায় একটি মাতৃ ব্যাকটেরিয়া সরাসরি বিভাজিত হয়ে কয়টা অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে তাকে কি বলা হয়? বিভাজন বা দ্বিভাজন। আমরা বলবো হ্যাঁ, এরা সমানভাবে হয়, তাই বলি তার মাইটোসিসের মতো একবারে ওভাবে সবগুলো আনতে পারি না। মেসোসোমের ভূমিকাটা কই? হ্যাঁ, আমরা কিন্তু বলেছি আচ্ছা তুই বলতো কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজনতে 25 তো। আচ্ছা স্যার, এখন একটাকে জবাব দিই তারপরে তোটা আসবে দ্বিতীয় অধ্যায়টা। আমার প্রশ্ন না স্যার, আপনি পড়া। আচ্ছা, কোষ বিভাজন অধ্যায়ে আমরা পড়ছি। হ্যাঁ স্যার, পড়ছি তো। সেখানে কিন্তু আমরা বলছিলাম দুই ধরনের ফ্যাক্টর দ্বারা কোষ চক্রের নিয়ন্ত্রণ করে, বাহ্যিক ও অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ প্রভাবক কি ছিল? সিডিকে, আর গ্রোথ ফ্যাক্টর আর কতগুলো হরমোন। আচ্ছা, আমরা যে বলি কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে জিন, ওখানে কি দেখছিলাম জিন সরাসরি এসে কাটিয়ে দিচ্ছে? আসলে তো প্রভাবক না, হরমোন তৈরির মাধ্যমে নিয়ন্ত্রণ করে। মেসোসোমকে বলি কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে, ওই এসে কি বার করে দিবে না, উপাদান তৈরির মাধ্যমে ঘটনাকে ত্বরান্বিত করবে। আমার কথা কি শুনছেন? আচ্ছা, তাহলে যে প্রক্রিয়ায় একটি মাতৃ ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় একটা মাতৃ ব্যাকটেরিয়া সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে তাকে দ্বিভাজন বলা হয়। এই প্রক্রিয়া সুতাকে ভাঙা ভাঙা বোঝে, তারপরে ভাষাগত ব্যাপার চিন্তা করবে। এটা একটা ডিএনএ। এই দ্বিভাজন প্রক্রিয়া শুরুতে এই মাতৃ ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে, এই ডিএনএটা তার প্লাজমা মেমব্রেন এর সাথে যুক্ত হয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহের মাঝামাঝি অংশে যে প্লাজমা মেমব্রেন, বাহিরে কোষ প্রাচীর, তার বাইরে ক্যাপসুল, আর ভিতরে কত কি দেখার আমার টাইম আছে না, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি হবে? এটার সাথে এসে যুক্ত হয়ে যাবে। ডিএনএ, ডিএনএটা প্লাজমা মেমব্রেনের সাথে কি হয়ে গেল? আচ্ছা, যখন যুক্ত হয়
আচ্ছা কোন জায়গায় যুক্ত হচ্ছে? প্লাজমা মেমব্রেন দেহের মধ্যবর্তী অংশের প্লাজমা মেমব্রেনের সাথে দেহের মধ্যবর্তী অংশের প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হচ্ছে। যেই না যুক্ত হয়, যুক্ত হওয়ার পর এই ডিএনএটার অনুলিপন ঘটে। যদি এই ডিএনএটার অনুলিপন ঘটে তাহলে একটা ডিএনএ থেকে কয়টা হবে? রক্ষণশীল অর্ধরক্ষণশীল নাকি? হ্যাঁ বাবা দেখো একটা কথা আমরা কিন্তু বলেছি ডিএনএ অনুলিপন মেইনলি অর্ধরক্ষণশীল। কিছু ব্যতিক্রম ক্ষেত্রে ওগুলো দেখা যায় এবং সেটা তো রেয়ার। সো আমরা অনুলিপন বলতে তাহলে এটা যখন ডিএনএ অনুলিপন হয় তখন এটার পাশাপাশি কয়টা ডিএনএ তৈরি হবে? দুটা। আর একটু বিচ্ছিন্ন করে দিই, তাই না? একটু আলাদা ডিএনএ। এটা কুণ্ডলিত অবস্থায় কিভাবে মানে বল অনুলিপনটা মানে ওদের মধ্যে হচ্ছে আমরা শর্টকাটে দেখতেছি যে আমরা শর্টকাট জাস্ট বোঝার জন্য দিয়েছি, জাস্ট বোঝার জন্য দিয়েছি। তাহলে কয়টা ডিএনএ তৈরি হলো? যখন ডিএনএ অনুলিপন হয় এই দুটা অনুলিপনকৃত দুটা ডিএনএ যে উৎপন্ন, অনুলিপনকৃত নয় উৎপন্ন দুটা ডিএনএ তো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্তই আছে। যেই না এভাবে দুটা ডিএনএ তৈরি হয়ে গেল তখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন, এই কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনের মধ্যবর্তী অংশটা অনুদৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে। অনুদৈর্ঘ্য এই পাশে বাড়া না এই পাশে বাড়া? এই পাশে বাড়বে। কোন অংশটা? দুই ডিএনএ এর মধ্যবর্তী অংশটা অনুদৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে। যদি অনুদৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় তাহলে দেখো একটা কথা, দেখো এইভাবে রাবার টান মানেটা শুরু হয়ে যায় না? বুঝাচ্ছি, কিছু কথা বুঝে নেওয়া লাগে। তাহলে বুঝাচ্ছি এই অংশটা কি হয়েছে? অনুদৈর্ঘ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা এই যে সেমি লিভারের মাথার ব্যান, তোরা তো খালি মুখের দিক দেখিস, মাথার দিক দেখিস না। এই যে ব্যানে যে ফুলগুলা থাকে ওটি এই ব্যানটা যদি আঙ্গুল ঢুকে দিয়ে যদি টান মারি ফুল দুটো কি কাছাকাছি থাকবে না দূরে সরে যাবে? যদি মধ্যবর্তী অংশটা অনুদৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় তাহলে ডিএনএ দুটো আমার কাছে আসবে না? সরে যাবে। তাহলে এটা চলে গেল হলো এদিকে আর এটা মিছা কথা। থেকে দেখা লাগবে এখন থেকে চলে দিকে দেখবেন মাথা ঢাকা থাকে। এই অবস্থায় হয়েছে মাফ করেন আমার, এই অবস্থায় যখন এই অবস্থা হলো যেহেতু জায়গা নেই এটি মিশে মিশে দেখে এখন আমি। হ্যাঁ স্যার দেখেন। আচ্ছা এই অবস্থায় স্যার এই সাইডে দেখান। তোর মাথা ভিতরের দিক ঢুকে যাচ্ছে। একটা লাল নেই কালি ইউজ করে আমি তোমারটা কালো হয়ে গেছে। তুই না পরে আনিস তো। আচ্ছা স্যার। এই দেখ, এই দেখ তো এই কোষ প্রাচীরের মধ্যবর্তী অংশটা কি হয়ে যায়? খাদ্যের মতো। এবং এর বাইরে আস্তে আস্তে হ্যাঁ এমার্জেন্সি এখন ঘটনাটা ঘটতেছে স্বাভাবিক। এর ভিতরে এই যে অংশটা বৃদ্ধি পাচ্ছে ওই অংশটা আস্তে আস্তে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকবে এবং এই অংশে কি কোষ প্রাচীরের বিভিন্ন উপাদানগুলো আস্তে আস্তে সঞ্চিত হবে না? নাকি ওই এখনো পাতলায় থাকবে? আচ্ছা যখন এভাবে ক্রমাগত ভিতরের দিকে থাকে এর সাইটোপ্লাজমে থাকা রাইবোসোমগুলা দুই প্রান্তের দিকে সরে যায়, তাই না? দুই বিভক্ত হয়ে যায়। একসময় এই অংশটা অর্থাৎ উভয় প্রান্তের প্লাজমা মেমব্রেন কোষঝিল্লি পরস্পরের সাথে কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তখন একটা ব্যাকটেরিয়া থেকে কয়টা? একেবারে ইজি একটা। আমি পুরো গল্পটাকে সাজাচ্ছি, আগে বইয়ের মতো করে ভাষাটা দেখ। শুধু ব্যাকটেরিয়ার বিভাজনের ক্ষেত্রে আমরা এই বিভাজন কথা লিখি। প্লাজমিড ডিএনএ কি হবে স্যার? হ্যাঁ এই দেখো তো একটা কথা, যদি এটার মধ্যে প্লাজমিড সব ব্যাকটেরিয়ার মধ্যে কি প্লাজমিড ডিএনএ থাকে? যদি এটা প্লাজমিড ডিএনএ থাকে তাহলে প্লাজমিড ডিএনএরও রেপ্লিকেশন হয়। কথা বুঝতে পারছো? স্যার কোন ব্যাকটেরিয়া থাকে? ইকোলি। ইকোলি প্রজাতি, যেমন তার মধ্যে আমরা সবচেয়ে বেশি জানি ইকোলি ব্যাকটেরিয়া। আমার দিকে দেখো, বইয়ের মতো করে একবার দেখে নেন তো। আমরা বলছি না, একবার দেখ বইয়ের ভাষাটা একবার দেখে নিন। এক নম্বর পয়েন্ট বলছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম তথা ডিএনএ ব্যাকটেরিয়াল কোষের দুই প্রান্তের মাঝামাঝি অবস্থান নেয় প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়। এই ঠিক আছে না? এরপরে না বলে কোন ধরনের পাওয়া তুলে দেবো দেখি। দুই নম্বর বলছে প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত থাকা অবস্থায় ডিএনএ অনুলিপন হয়। ঠিক আছে কি? তিন নম্বর বলছে এই অবস্থায় কোষের লম্বালম্বি বৃদ্ধি পায়। কোষ প্রাচীর প্লাজমা মেমব্রেনের বৃদ্ধি কোষের দুই প্রান্তের মাঝখানে ঘটে থাকে। আর এই কথাটাকে আমি আমার মতো করে বলেছিলাম যে দুই ডিএনএ এর মধ্যবর্তী অংশের প্লাজমা মেমব্রেন ও কোষ প্রাচীর অনুদৈর্ঘ্যভাবে বৃদ্ধি পায়।
এতে করে আর নতুন সৃষ্ট ডিএনএ দুটি পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়। তাই না কথাটা? এখানে বলছে কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন, এরা দুটো পয়েন্ট বানাচ্ছে আমার একটা কথা। দেখে বলছে কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন লম্বায় বৃদ্ধির কারণে ডিএনএ রেপ্লিকা দুটি, দুই দিকে রেপ্লিকেশন বলে সৃষ্ট ডিএনএ দুটি দুই দিকে পৃথক হয়ে যায়। একই কথা। লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত কোষের মাঝখানে প্লাজমা মেমব্রেন ক্রমশ ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। একই সাথে ওই অংশের কোষ প্রাচীর সংশ্লিষ্ট, এই যে বললাম যে উপাদানগুলো আবার জমা হবে, বৃদ্ধি পেতে থাকে, ভাঁজ ভাগ ভিতর দিকে ঢোকে এবং তার বাইরে কোষ প্রাচীরের উপাদানগুলো সঞ্চিত হয়। তাহলে আরো কি শুরু থাকবে সেটা? পুরো ম্যাচিউর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক সময় চাপের কথা বলতে হয়ে গেল, হ্যাঁ থামিস, হয়ে গেল। এই শেষ পর্যায়ে এক সময় একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়। শেষ পর্যন্ত টার্গার প্রেসারের কারণে নতুন সৃষ্ট কোষ দুটি। আচ্ছা এবার লক্ষ্য করতো, যদি এমন হয় যখন এইরকম, এই বোঝেন তো এরা কেন কথাটা বলছে, এরকম হয়ে গেছে, এই অবস্থা যদি থাকে তাহলে এই মাথাখান কেমন, এই মাথাখান শুরু হয়ে থাকলো না? কারণ এর ভিতরে যে প্রোটোপ্লাজম আছে না, এই প্রোটোপ্লাজম কোষ প্রাচীর প্লাজমার চারপাশে সমানভাবে তো চাপ দেয়। এই চাপ দেওয়ার কারণে এটাও আর এইরকম আকার থাকে না, এটাও কি হয়ে যাবে, এইরকম আকৃতি স্বাভাবিক হয়ে যাবে, তখন দুটো পরস্পরের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা বুঝাইছে। আচ্ছা বাবা, আমরা তাহলে কি বুঝতে পারছি? আশিস কোন আমার বন্ধু একটা শোনাবি? হ্যাঁ স্যার। তুই না অনেকে আছেন, বলো। আমি ব্যাকটেরিয়ার বিভাজন প্রক্রিয়ার ব্যাখ্যা চেয়েছি। যে প্রক্রিয়া ব্যাকটেরিয়া এইভাবে আমি আগে থেকে চাচ্ছিলাম না। আচ্ছা কও। ব্যাকটেরিয়া তার অনুলিপ তার হচ্ছে মানে একটি মাতৃ ব্যাকটেরিয়া সরাসরি বিভাজিত হয়ে দুটি অপেক্ষা আগে ব্যাকটেরিয়ার জন্মের সমাধান লাগবে না এগুলো, হ্যাঁ। যে প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে দুটি অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, সরাসরি বিভাজনের মাধ্যমে দুটি অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, তাকে দ্বিবিভাজন বলে। দ্বিবিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার যে ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএটি ব্যাকটেরিয়া কোষের মাঝ বরাবর অবস্থান করে এবং তা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়। আর ব্যাকটেরিয়া কোষের বিভাজন, ব্যাকটেরিয়া কোষের ডিএনএ বিভাজন এই প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত অবস্থায় ঘটে থাকে। এই সময় ব্যাকটেরিয়ার কোষের মানে এই সময় ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে ডিএনএ বলতো, এই সময় ডিএনএ অনুলিপনের মাধ্যমে একটি ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয় এবং অপত্য ডিএনএ সৃষ্টি হয় এবং এই সময় ব্যাকটেরিয়াল কোষটি হচ্ছে স্যার মাঝ বরাবর দুই ডিএনএর মাঝখানে সাইটোপ্লাজম ডিএনএর মধ্যবর্তী সরে যায় মাঝ বরাবর। এটাই হচ্ছে স্যার কথাটা ছিল ডিএনএর মধ্যবর্তী প্লাজমা মেমব্রেন এবং কোষ প্রাচীর অনুদৈর্ঘ্য বরাবর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। তারপরে অতঃপর এদের হচ্ছে কোষ ঝিল্লি এবং প্লাজমা মেমব্রেন কি হচ্ছে স্যার মাঝ বরাবর একটা খাঁজা সৃষ্টি করে এবং তা এক সময় হচ্ছে স্যার আর একটু আমাদের ভাষাগুলো আর একটু আমাদের বলা হবে, দেখা যাবে। আমি তোমার গুচ্ছ ঘটনাটা না বাবা, যে মেয়েটা নাচতে পারে আর গানটা অবশ্যই মুস্ত থাকে, গাইতে পারে সে নাচ নাও পাইতে পারে, বুঝা কথা? যে গায় সে কিন্তু নাও নাচতে পারে, কিন্তু যে নাচে তার গানটা অবশ্যই মুস্ত থাকে। কথা বলছেন? আমি বাবা আমাদের কোনো একটা কথা বলছেন যে এই যে ব্যাকটেরিয়া বিভাজন প্রক্রিয়া সম্পন্ন দেখো, এই যে বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়, এই বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হতে এক এক প্রজাতির এক এক সময় লাগে। আমাদের বই বলছে ইকোলি ব্যাকটেরিয়া যে একবার বিভাজন সম্পন্ন করতে প্রায় 20 মিনিটের মতো, 30 মিনিট সময় লাগে। আসলে প্রায় বলছে তো 20 থেকে 30, কোথাও 20 বলা, কোথাও 30 বলা। আমার সামনে যে বই আছে এখানে 20 মিনিটের কথা বলছে। বেশি তো বছর এটা আমার দিকে আমরা চলে যাচ্ছি আরেকটা, এই যে অতিরিক্ত কথা নয়, আমরা এর পরে কথা যাব যে এর আরেকটা অঙ্গজনন প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে বার্ডিং বা অঙ্গগুলোৎপন্ন প্রক্রিয়া। তবে ইতিহাস সাক্ষী ব্যাকটেরিয়া যতগুলো জন্ম আসবে অনলি বিভাজন প্রক্রিয়া, যেটা আমরা শিখলাম।
আর বাকিগুলো আমরা বোনাস হিসাবে শিখতেছি না জানা দরকার স্যার এখন এটা হচ্ছে যৌন নম্বর হয়ে গেল না অঙ্গজ কেন অঙ্গজের আরো একটা উপায় আছে আমাদেরকে আমরা কিন্তু বলেছিলাম অঙ্গজ যৌন অযৌন তিনটা উপায় হয় কেবল একটা অঙ্গজ বললাম কি নাম আরো একটা আছে মুকুল অথবা বাণী প্রক্রিয়া দেয় এই প্রক্রিয়ার শুরুতে মনে কর এটা একটা ব্যাকটেরিয়া এর ভিতরে মনে কর একটা ডিএনএ আছে ধর এমনিতে একটা ডিএনএ প্লাজমিড ডিএনএ মনে কর দিলাম এই বাণী প্রক্রিয়ার শুরুতে ব্যাকটেরিয়ার বাণী বা মুকুলোদ্গম মানে বাণী প্রক্রিয়ার শুরুতে এই ব্যাকটেরিয়ার প্রাচীরের একটা বর্ধিত অংশ সৃষ্টি হবে লক্ষ্য কর একটা বর্ধিত অংশ সৃষ্টি হয় এই বর্ধিত অংশটা এভাবে তো নয় অতিরিক্ত কথা নয় বাবা বেশি মজা ভালো নয় আমি সায়েন্স স্টুডেন্টের মুখে এত মজা আশা করি না একটু আরো সিরিয়াস হতে হবে আমি বলছি এরকম একটা বর্ধিত অংশ তৈরি হয় এই বর্ধিত অংশটাকে বার্ড কুড়ি বা মুকুল বলা হয় বার্ড কুড়ি অথবা মুকুল বলা হয় আস্তে আস্তে এই মুকুলটি বড় হতে থাকে না মুকুলটা ভিতরটা তো দিয়ে আস্তে আস্তে মুকুলটা কি হতে থাকে বড় হতে থাকে ইতিমধ্যে মাতৃ ব্যাকটেরিয়ার অভ্যন্তরস্থ নিউক্লিওয়েড নিউক্লিওয়েড যেটাকে নিউক্লিওয়েড বলে কথা বলে যে স্থানে থাকে মেইনলি কিন্তু নিউক্লিয় বস্তুটাকেই নিউক্লিওয়েড বলা হয় হ্যাঁ এই নিউক্লিওয়েড তথা ডিএনএ রেপ্লিকেশন ঘটে ফলে একটা থেকে কয়টা দুইটা অপত্য ডিএনএ উৎপন্ন হয় এর মধ্যে একটা অপত্য ডিএনএ মাতৃ ব্যাকটেরিয়ার মধ্যে রয়ে যায় আর অপরটি মুকুলের অভ্যন্তরে প্রবেশ করে তাহলে দেখ একটা মাতৃ ব্যাকটেরিয়ার মধ্যে রয়ে গেল তাই না আরেকটা কোথায় প্রবেশ করলো মুকুলের মধ্যে প্রবেশ করলো স্বার্থ হাসিল হচ্ছে না জেনেটিক্যাল বস্তু পেয়ে গেছে এখন মুকুল ও মাতৃ হাইডার সংযোগ খাঁজটি আস্তে আস্তে গভীর হতে থাকে গভীর বলতে একটা ছোট হতে থাকে হ্যাঁ হ্যাঁ দেখছিস মুকুল ও মাতৃ হাইডার সংযোগ খাঁজটি আস্তে আস্তে কি হতে থাকে গভীর হতে থাকে এক সময় এই মুকুলটি কি হয়ে যাবে মাতৃ হাইডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেটা একটা অপত্য ব্যাকটেরিয়ায় পরিণত হবে সেটা কি গোলে থাকবে স্যার তোর সংজ্ঞাটা সামনে কি বলছিস স্যার এটা কি গোল থাকবে না বাবা এটা অপত্য বাট এটা পরবর্তীতে যখন বিকশিত হবে এর প্রোটোপ্লাজম সঞ্চিত হবে খাদ্য শৃঙ্খলের স্বাভাবিক আমরা কথাটাকে আরেকবার বলি এবং একটা উইকেট যাবে দেখলে এবার কাউ পাবা না চ্যালেঞ্জ 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 নিলি আচ্ছা যদি তোরা পাস তাহলে আমাকে একটা চকলেট খাওয়াবি আমি বলছিলাম যেটা বাডি বা মুকুল বলবো বাডি প্রক্রিয়ার শুরুতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের এক প্রান্তে তাই না কোষ প্রাচীরের কোষঝিল্লির এক প্রান্তে একটা বর্ধিত অংশ তৈরি হয় এই বর্ধিত অংশটাকে মুকুল বা কুড়ি বলা হয় তাই না এই মুকুলটি ক্রমাগত বড় হতে থাকে ইতিমধ্যে মাতৃ ব্যাকটেরিয়াল অভ্যন্তরস্থ নিউক্লিয় বস্তুটি কি হয় অনুলিপন ঘটে আবার হচ্ছে এই মুকুলটি আস্তে আস্তে কি হয় ইতিমধ্যে মাতৃ ব্যাকটেরিয়ার অভ্যন্তরস্থ নিউক্লিয় বস্তুর কি হয় অনুলিপন ফলে একটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় এই অবস্থায় একটা ডিএনএ মাতৃ ব্যাকটেরিয়ার মধ্যে রয়ে যায় আর অপর ডিএনএটি মুকুলের ভেতরে প্রবেশ করে এরপর মুকুল ও মাতৃহাড়ের সংযোগ আসছে ক্রমাগত ছোট হয়ে যাবে এক সময় মুকুলটি মাতৃহাড় থেকে বিচ্ছিন্ন হয় এভাবে ব্যাকটেরিয়াটি স্যার মাতৃহাড় আছে জি স্যার দুটো হাইডে বলেছি আচ্ছা আচ্ছা স্যার মুকুলোদ্গমে তো যে অপত্য ব্যাকটেরিয়া তৈরি হবে ওটা তো ক্যাপসুলে তৈরি হবে আবার বল ক্যাপসুল কোষ প্রাচীর কোষঝিল্লি এই তিনটার আমি যেটা বলছি যে কোষঝিল্লি ও কোষ প্রাচীরে একটা বর্ধিত অংশ তৈরি হয় ক্যাপসুলটা ক্যাপসুলে কিন্তু দেখ একটা বাহ্যিক আবরণ মেইন জিনিসটি হলো কোষঝিল্লি আর ওই জন্য আমি ওই দুটো নাম দিয়েছি বাচ্চারা ব্যাকটেরিয়া চা তা বকে যাবে
ব্যাকটেরিয়ার মুকুলাজম বা বার্ডিং প্রক্রিয়ার শুরুতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর একটি মুকুলের আবির্ভাব ঘটে। তারপর হচ্ছে অতঃপর মুকুলটি ধীরে ধীরে বর্ধিত হতে থাকে এবং ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় অভ্যন্তরস্থ ডিএনএটি একটি থেকে দুইটি ডিএনএতে পরিণত হয়। তারপর হচ্ছে আপনার এবং এবং মানে পর্যায়ক্রমে উৎপন্ন দুইটি ডিএনএ একটি মুকুলে এবং একটি হচ্ছে ক্রোমোজোমে কোষে অবস্থান করে। তারপর হ্যাঁ স্যার আগেরগুলো ঠিক আছে তারপর মুকুলের হচ্ছে কোষ প্রাচীরের যে খাঁজ ধীরে ধীরে ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকে এবং এক পর্যায়ে মুকুলটি এবং ব্যাকটেরিয়ার মাতৃকোষটি বিচ্ছিন্ন হয়ে দুইটি অপত্য এখন পাবো বাবা তাও দাগ আছে পাবো এখন আর কথা ধরেন স্যার আবার তো ব্যাকটেরিয়ার মূলতম বা ব্যাকটেরিয়ার মূলতম এই তো পাবো স্যার চুপ কর ভাই আর কোশ্চেন ব্যাকটেরিয়ার মুকুলোদ্গম বা বার্ডিং প্রক্রিয়ার শুরুতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে একটি মুকুলের সৃষ্টি হয়। এই মুকুলটি ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। এই সময় মাতৃকোষের ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় একটি থেকে দুটি হয়, যার মধ্যে একটি মাতৃকোষে থেকে যায় এবং অপরটি স্যার হচ্ছে মুকুলে প্রবেশ করে। এরপর মুকুলটি স্যার ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং মাতৃকোষ থেকে মুকুলের সংযোগ স্থানটি মাতৃব্যাকটেরিয়া ও মুকুলের সংযোগ স্থানটি ক্রমান্বয়ে গভীর হতে থাকে স্যার। এক সময় এই মুকুলটি মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন। আমরা পরে কথা যাচ্ছি। তাহলে অঙ্গজনকে গুড বাই বলছে ব্যাকটেরিয়া, তাই না? অযৌন বা দেখ আমি আগে বলেছি অঙ্গজনন এক ধরনের অযৌন। এরা অযৌন বলতে মেইনলি স্পোর তৈরির মাধ্যমে যেগুলা হয় সেটাকে অযৌন জনন হিসেবে ইয়া করছে। ওইখানে গনিডি হ্যাঁ এবং বা কি স্পোর তৈরির মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে কি বলে? অযৌন জনন। ব্যাকটেরিয়ার অযৌন জনন দুই ধরনের স্পোর তৈরির মাধ্যমে হয়, একটা গনিডিয়া আর একটা অ্যান্ডোস্পোর। আবার বল কি করে? গনিডিয়া আর অ্যান্ডোস্পোর। গনিডিয়া আর অ্যান্ডোস্পোর। এই পার্থক্য হচ্ছে গনিডিয়া এক ধরনের স্পোর, অ্যান্ডোস্পোর এক ধরনের স্পোর। বাট গনিডিয়া হয় ব্যাকটেরিয়ার এক প্রান্তে একটা বর্ধিত অংশের মতো ঠিক এই মুকুলের মতো তৈরি হবে, সেখানে প্রচুর প্রোটোপ্লাজম সঞ্চিত হবে, খাদ্য সঞ্চিত হবে, এর বাইরে একটা পুরো আবরণ তৈরি হবে। প্রতিকূল অবস্থা এরকম থাকবে, যেই না অনুকূল অবস্থা আসবে ওই বর্ধিত অংশটুকু মাতৃব্যাখ্যা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বহিস্থ যে আবরণ প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা নষ্ট হয়ে যায়, ওই বাকি যেটা করে থাকে ওখান থেকে একটা ব্যাকটেরিয়া এসে আত্মপ্রকাশ করবে। মানে এর মধ্যে মাঝখানে তো আবার স্যার কোন একটা ডিএনএ ওর ভিতরে ঢুকতে হবে স্যার। হ্যাঁ সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া। স্যার আবার বলছেন। অ্যান্ডোস্পোর আরেকবার বলছেন। আচ্ছা আমি বলছি এটা হচ্ছে এই অ্যান্ডোস্পোর আর গনিডিয়া এটা হলো প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়ার উপায়। এক্ষেত্রে হয় কি, প্রথমে যখন ব্যাকটেরিয়া দেখে প্রতিকূল অবস্থা তার জন্য, বাট তাকে টিকে থাকতে হবে, অথবা সে মারা গেল তার জন্য বংশধর রেখে যেতে পারে। তখন হয় কি, এই ব্যাকটেরিয়ার এক প্রান্তে একটা বর্ধিত অংশের সৃষ্টি হয়, গুটি সদৃশ একটা অংশ তৈরি হয়। সেখানে হয় এই মাতৃ ডিএনএটাই কি অবস্থান নেয়, তাহলে তো এই ডিএনএর আর কিছু থাকলো না, এটা পুরোপুরি একসময় বিলুপ্ত হয়ে যাবে। অথবা রেপ্লিকেশন প্রক্রিয়ায় সংখ্যাবারে তার একটা ডিএনএ ওখানে অবস্থান নেবে এবং ওই বিস্তৃত বর্ধিত অংশের বাইরে একটা পুরো আবরণ তৈরি হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ, বেশিরভাগ ক্ষেত্রে কিউটিন নির্মিত। কথা বুঝছো? এই আবরণ তৈরি হয়, এই আবরণ যুক্ত খণ্ডিত অংশটাকে কি বলা হয়? স্ফীত অংশটাকে স্পোর নামে বলে, আর স্পোরের নাম গনিডিয়া। লং টাইম এই প্রতিকূল পরিবেশে এই অপরিবর্তিত অবস্থায় থাকবে। যখন অনুকূল পরিবেশ ফিরে আসবে, বাহিরের যে আবরণ, কিউটিনের যে আবরণটা যেটা তৈরি হয়েছে, এই আবরণটা তখন বিগলিত হয়ে যায়। বিগলিত হয়ে গেল তখন কি ওই শুধু স্ফীত অংশটুকু থাকলো। ক্যাপসুল ক্যাপসুল তো থাকবে, ক্যাপসুল এটা ক্যাপসুল তো সবারই আছে, তাই বলি কি আমরা ব্যাকটেরিয়াকে মারি না? আমরা অ্যান্টিবায়োটিক তাহলে ক্যাপসুল তো কোন ব্যাকটেরিয়া নাই, তাই বলি কি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে মারি না? অন্যান্য রাসায়নিক পদার্থের প্রতি কি দ্বারা কি ক্ষতিগ্রস্ত হয় না? সো ওগুলা সেফটির জন্য এর বাইরে আর একটা আবরণ তৈরি হবে, সেটা নষ্ট হয়ে যাবে। বাকি যে স্ফীত অংশটুকু থাকলো, ওটা যদি মাতৃ ব্যাকটেরিয়ার সাথে যুক্ত থাকে তখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি আগে যদি নির্মিলা হয়ে যায় তাহলে
এই বাকি অংশটুকু এটা একটা পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে, স্বাভাবিকভাবে সে খাদ্য গ্রহণ করবে, প্রোটোপ্লাজমের পরিমাণ বাড়াইয়া দেবে, এটা হলো গনিডিয়া। আর অ্যান্ডোস্পোরের ক্ষেত্রে কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না, শুধু হবে কি মাতৃ ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএটা আছে, যে প্রোটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এবং নিউক্লিয় বস্তু সহ পুরো সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, রাইবোজোম পুরোটা কি হয়ে আসে, সংকুচিত হয়ে আসে। এই সময় এই সাইটোপ্লাজমে প্রচুর খাদ্য সঞ্চয় করে। এই অবস্থায় এটার পুরো ব্যাকটেরিয়াটার বাহিরেও একটা শক্ত আবরণী তৈরি হয়। এই অবস্থায় এটাকে অ্যান্ডোস্পোর। যেহেতু অ্যান্ডোস্পোর কেন বলছে, যেহেতু ব্যাকটেরিয়ার ভেতরেই এই স্পোরটা তৈরি হয়েছে, এই জন্য বলছে অ্যান্ডোস্পোর বা অর্গনেল। তাহলে দেখ, এটা থেকে সংখ্যা বৃদ্ধি হবে না, কিন্তু জনন জীবনও নয় না, শুধু আগেরটা থেকে জনন হচ্ছে, গণিতীয় থেকে জনন হচ্ছে, দুটোই যদি হলে তাহলে স্যার জন্ম কোনো সংখ্যা বাড়ে না। এটা তো কি হবে, শুধু পুষ্টিগুলোটা যখন চলে যাবে, অনুকূল পরিবেশ ফিরে আসবে, শক্ত আবরণটা নষ্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে এর অভ্যন্তরস্থ স্পোর যেটা আছে সেটা সক্রিয় হবে, আবার নতুন করে ঘর সংসার শুরু করবে, খাদ্য গ্রহণ করবে। এটা হলো কথা, যে জনন কেন বলবো। আসলে দেখ, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জনন কথাটাই না যায়, কেন একটা বেড়া সব এটি সব কিছু নাই, এত এদের দৈহিক মিলনের প্রয়োজন নাই, এত গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেটের মিলন ঘটবে এমনটা কোনো দরকার নেই। জননটাই বলাটাই ঠিক নয়। সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া মেইনলি। এবং তাহলে বল, এই যে স্পোর যেটা হলো অযৌন জনন, আসলে কি এটা অযৌন জনন প্রক্রিয়া কি? এটা শুধু প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়ার প্রক্রিয়া। প্রকৃতপক্ষে জন্ম প্রক্রিয়া একটি মাত্র ব্যাকটেরিয়া কোষ সৃষ্টি করে, একটা ছিল একটাই হয়েছে, এটি প্রকৃতপক্ষে জনন প্রক্রিয়া। আমার কথা বুঝছেন কথাটা? আর এগুলো কি আসলে জনন? বা যৌন জনন। যদি প্রাথমিক ভাষায় গণি দিয়ে যৌন ভাষায় আসলে পরিচয় আগে পাওয়া যায়। হ্যাঁ, তাই না? এত কিছু ইম্পর্টেন্ট আছে, তুই যেটা কইছিস তার কাছে ওটা পানি বন্ধ লিখেছিস। আমি পরে আলোচনা পানি পান নুন আমরা বলবো আবার বল, একেবারে ব্যাকটেরিয়া বছরের পর বছর টিকে থাকতে পারে, 50 বছর। হ্যাঁ, দেওয়া আছে বলে, সেটাই হলো বছরের পর বছর সে টিকে আছে, সুযোগ বেঁচে আছে। এই অবস্থা ইভেন এই সময় এরা সুস্থ অবস্থায় থাকে, তো বুঝতেই পারছিস কত খাদ্য শুধু আমরা যেটা বলেছি পূর্ণ বিশ্রামরত অবস্থায় অভ্যন্তরীণ বিপাকীয় কাজে যতটুকু খালি শক্তি খরচ হবে শুধু সেইটুকু। ভাইরাসের তো কোনো জীবই নয়, ভাইরাসের কোনো জীব যখন স্যার পোষকদের ঢুকবে তখন জীবনকাল শুরু হয়। ভাইরাসকে জীব না স্যার, বাইরে থাকলে ওটা জ্বর, ভিতরে তো ওটা নেই, ওটা আছে। যদি কোনো বাহ্যিক কোনো প্রভাবক দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু রাসায়নিক বস্তু আমাদের আমরা যাচ্ছি পরের কথা শেষ করতে হবে। এমনি হাওয়া আমাকে আজকে ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া টপিকস আছে, আমি শুরু করতে চাই। চুপ করে আমার পক্ষ থেকে আমি শুরু করবো, কারণ আমি ওই মানুষ নই যে তোদের বসে এমনি একটা নাটকের গল্প করবো। দেখ, আমি যৌন জনন নিয়ে কথা বলছি। দেখ, যৌন জনন আমি একটু আগে ইঙ্গিত দিয়েছি, এই জননেই তারা যৌনতা আরো পরের কথা, কারণ এর মধ্যে পুরুষ স্ত্রী নাই, গ্যামেট তৈরি হয় না, দৈহিক মিলনের হওয়ার প্রয়োজন। তাহলে কি বাবা, এদের কি যৌন কথাটা কি এদের জন্য প্রযোজ্য? এদের তাহলে নিশ্চয় মনে প্রশ্ন, এই ক্ষেত্রে তাহলে কি হয়? এই ক্ষেত্রে শুধু এদের কিছু নিউক্লিয় বস্তুর বিনিময় হয়, আদান প্রদান হয়। আমার কথা কি বলছিস? আমার দিকে দেখ, এদের এই তাহলে যেহেতু কোন সংখ্যা বৃদ্ধি পায় না, শুধু নিউক্লিয় বস্তুর বিনিময় হয়,
তাই এটাকে জেনেটিক রিকম্বিনেশন নামেও অনেকে অভিহিত করে। কি নামে ডাকে এটাকে? Genetic recombination. জেনেটিক রিকম্বিনেশন। হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি হয় না? না স্যার, সংখ্যা বৃদ্ধি হবে না। এটা উপকারিতা মানে কাজে দরকারটাই। আমরা কিন্তু সেটাই বললাম, জেনেটিক রিকম্বিনেশন ঘটে যে গ্রহণ করবে তার ভিতরে দুই ধরনের জেনেটিক বস্তু থাকবে, বৈচিত্র্যতা আসবে। তার মানে আর বাকি সময়টা প্রতিকূল আরো সময়ে বড় লোকের মতো কাটাবে। বড় জীবনটা একটা ভুল আসলে। কিছু স্বতন্ত্র বিষয়টা হচ্ছে প্রতিকূল যে, অবস্থায় হয়তোবা তার অভিযোজন ক্ষমতা বেড়ে যাবে, তাই না? কথাটা এরকম কিছু ঘটনা ঘটবে। এক্ষেত্রে এটা কিভাবে কাজটা ঘটছে আমার দিকে দেখ। এক্ষেত্রে দুটি ব্যাকটেরিয়া পাশাপাশি অবস্থান করে, আমার দিকে তাকা। দুটি ব্যাকটেরিয়া পাশাপাশি অবস্থান করে, এদের একটি দাতা আর একটি গ্রহীতা। ওদের বলছে দুটি বিপরীত স্ট্রেন। এ বাবা, এখানে স্ট্রেন বলতে ব্যাটাসা বেরিসনকে মিন করছে না, এদের মধ্যে কি আসলে জেন্ডার ভেদ আছে? জাস্ট কি করবে, একজন ডোনার আর একজন রেসিপিয়েন্ট। কে ডোনার কে রেসিপিয়েন্ট, এমনই তোদের কি পরীক্ষা আছে? কোন অধ্যায় না? যা প্রশ্ন করেন। আমাদের প্রশ্ন দিয়ে পড়ি। হ্যাঁ, আমরা যা বলছি আমাদেরকে তাহলে আমরা ধরে নিচ্ছি এটা দাতা আর এটা গ্রহীতা। এর মধ্যে কি ডিএনএ আছে, এর মধ্যে ডিএনএ আছে, ধরে নিচ্ছি প্লাজমিড ডিএনএ। ওকে, আচ্ছা, যখন কাছাকাছি আসে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার উদ্রেক হয়। যখন তাদের মধ্যে ভালোবাসার উদ্রেক হবে, আমি যে বলি রবীন্দ্রনাথ যে কাব্য লিখছে সে কাব্য নিয়ে আজকে সাহিত্যিকরা যে ব্যাখ্যা দেয়, লজ্জা পাচ্ছ তুমি জীবনে হইলে কল্পনা আমার দিকে যখন এই এদের ভালোবাসার উদ্রেক ঘটে তখন আগে এখানে দেয় এদের কাছাকাছি অবস্থিত কোষ প্রাচীরে একটা বর্ধিত অংশ তৈরি হয়। দেখ এরাটা বর্ধিত হয় নাই, শস্য দেয় তুই খালি একটা করে আগে, আমি 2 হাত আগে, তখন এই একটা করে আগেছে তখন এই অনেকটাই এগিয়ে যায়, তাই না? বোঝেন নাই? বর্ধিত অংশ তৈরি করে কাছাকাছি অবস্থিত কোষ প্রাচীরে বর্ধিত অংশ তৈরি হয়। এক সময় এই বর্ধিত অংশ দুটি পরস্পরের সাথে মিলিত হয়ে একটি সংযোগ নালী তৈরি করে, যেটাকে কনজুগেশন টিউব, সংযোগ নালী, কনজুগেশন পদ্ধতি তাই বলা হয়। ইতিমধ্যে দাতা ব্যাকটেরিয়া, এটা না, এই দাতা ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তুটি অনুলিপিত হয়, আর কয়টা নিউক্লিয় বস্তু বা 2টা ডিএনএ তৈরি করে। এর ক্ষেত্রে আচ্ছা আরো কিছু চিত্র দেখা লাগে, একটু খালি বেশি বেশি দেখাই তো। 2টা নিউক্লিয় ডিএনএ তৈরি করে, তার একটা ডিএনএ এই কনজুগেশন টিউব এর ভেতর দিয়া দাতার দেহ থেকে গ্রহীত হয়। তাই না কথাটা? যখন এই একটা ডিএনএ এই কনজুগেশন নালীর ভিতর দিয়া গ্রহীতার দেহে প্রবেশ করে, গ্রহীতা দেহে আসলো, তখন এই কনজুগেশন টিউবটি কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ব্যাকটেরিয়া দুটি পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেহেতু এই প্রক্রিয়ায় নতুন কোনো ব্যাকটেরিয়ার জন্ম হয় না, দোকানে থাকে, নতুন কোনো ব্যাকটেরিয়ার জন্ম হয় না, শুধু গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে 2 ধরনের জিনোম অবস্থান করে, তাই এই প্রক্রিয়াকে যৌন জনন না বলে জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। এই সমৃদ্ধ সেক্ষেত্রে এক কিন্তু না কমেনি কিন্তু এই আর কি কমছে রে, এখন নাম হইছে। হ্যাঁ, এই আর কি কমছে, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে, কিছু রেয়ার ক্ষেত্রে এই যে ডিএনএ আছে না, অনুলিপন হয় না, এই ডিএনএটারই কিছু অংশ বা সম্পূর্ণ ডিএনএটাই চলে যায়, তখন ডোনার নিজে মারা যায়। পৃথিবীতে মেলা জীব আছে স্ত্রীকে সুখী করতে গিয়ে নিজের বলিদান হয়, মৌমাছি আছে, তত আত্মহত্যা আছে। স্ত্রীর কথা ভাবতে চান, হ্যাঁ, এর মধ্যে আছে এর কিছু বৈশিষ্ট্য, এর মধ্যে প্রকাশ পাবে, অভিযোগ ক্ষমতা বাড়বে, এর মধ্যে তো মানে যে দাতা তার মধ্যে তো কোনো কিছুই নাই, কিছু সেটাই তো বললাম
যে টাকা তার কোনো লাভ নেই, মানবতার অনেক সময় লস হয়, সেটাই তো বললাম যে নিজে খুশি করবেন না, নিজে বলি না, অনেক সময় হয়ে যায়। মুক্ত ছাত্র সালাম দেবে এখন